বন্ধুরা, আজ সব লোকেই জানতে চায় যে ইনকাম কিভাবে করব, ইনকাম কিভাবে বাড়াবো। কিন্তু লাখে একজন জানে যে খরচা কিভাবে করতে হবে। যদি আপনিও খরচা করার হিসাব না জানেন, তাহলে হাজারো ইনকাম করার পদ্ধতি যদি আপনার জানা থাকে, তাতেও কোনো লাভ হবে না। আপনার গ্লাসের তলায় যদি ছিদ্র থাকে, তাহলে গ্লাসে যতই জল ভরুন না কেন, গ্লাস কখনোই ভর্তি হবে না। আজকের ভিডিওতে আমরা জানবো যে খরচা কিভাবে করতে হবে, লোন বা ধার কখন কতটা নেওয়া ঠিক, কোনো খারাপ অভ্যাস আছে যা ছাড়তে পারলে কোটিপতি হতে পারবেন, কত টাকা ইনকাম হলে আপনার গাড়ি কেনা উচিত, আর কোন জিনিসের ওপর খরচা করতে কখনোই না ভাবা উচিত, খরচা করতে কখনোই দ্বিধা না করা উচিত। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি মন দিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। বন্ধুরা, পয়সা খরচা করার আগে সবসময় ক্যালকুলেশন করে খরচা করবেন। মনে রাখবেন, আমরা আমাদের ইনকাম করার কারণে নয়, আমরা আমাদের খরচা করার কারণে ধনী বা গরিব হই। যখনই আপনার মনে কোনো জিনিস কেনার ইচ্ছা হবে, আর সেই জিনিসের দাম যদি ধরুন 5-6 হাজার টাকা হয়, তাহলে সব থেকে প্রথমে আপনি একটা ক্যালকুলেশন করুন। ধরুন আপনার ইনকাম 40,000 টাকা পার মান্থ, মানে আমি যদি সপ্তাহে 4 দিন ছুটি বাদ দিই, তাহলে 26 দিনের ইনকাম 40,000 টাকা। তাহলে পার ডে ইনকাম কত? 1539 টাকা। আর প্রতিদিন যদি আপনার 8 ঘন্টার ডিউটি হিসাবে ধরি, তাহলে পার ঘন্টায় সেটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 193 টাকা পার ঘন্টা আপনার ইনকাম। তাহলে ওই 5-6 হাজার টাকার জিনিস কিনতে আপনার 25 থেকে 30 ঘন্টার পরিশ্রমের অর্থ চলে যাচ্ছে। এবার আপনি ভাবুন, যদি আপনার এই 25-30 ঘন্টা পরিশ্রমের অর্থ ওই 5-6 হাজার টাকার জিনিস কিনে খরচা করা উচিত, তাহলে করতেই পারেন, না হলে সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিন। এই হিসাব বা ফর্মুলা মাথায় গেঁথে নিন, ফালতু জিনিস কেনার হাত থেকে বাঁচবেন। সেকেন্ড, লার্নিং। নর্মাল জিনিস হলেও খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা, যেটা আমি আমার পরিচিত বন্ধু বান্ধব সকলকে আমি এটা বলে থাকি, আর যেটা আপনাদেরও পয়সা বাঁচাতে হেল্প করবে, তা হলো প্রত্যেক মাসে আপনার যে সংসার খরচার জিনিসপত্র লাগে, মুদিখানা থেকে শুরু করে স্টেশনারি, বিউটি প্রোডাক্ট, সবকিছু কিভাবে কিনবেন। সব থেকে বড় ভুল মিডিল ক্লাস ফ্যামিলিতে করে, যে জিনিস কিনতে হলে চলে গেল কোনো একটা শপিং মলে, এটা ওটা যেটা দেখতে পেলো কিনে নিতে থাকলো। এটা আপনাকে বন্ধ করতে হবে। সারা মাসের যা জিনিস লাগবে তার একটা লিস্ট বানান, আর সেই লিস্ট নিয়েই মার্কেটে যান। যা যা জরুরি জিনিস তাই লিস্ট করবেন। এতে কি লাভ হবে আপনার? যে সংসারের প্রয়োজনীয় জিনিস সেটাই আপনি কিনবেন, ফালতু খরচার হাত থেকে বাঁচবেন। শপিং মলে ঢুকে গিয়ে যা যা পেলাম নিয়ে চলে এলাম, এরকম করবেন না। আর সারা মাসে যে চাল, ডাল, আটা, তেল, নুন যা যা লাগে না, সেটা একবারে তোলার চেষ্টা করুন। তাহলে একবারে বাল্কে মাল কিনলে কি হবে, আপনার টাকা পয়সা অনেকটা সেভ হবে, আর আপনার সারা মাসের সংসারের জিনিসপত্র নিয়েও কোনো হেডেক থাকবে না। আপনার কাছে 100 টাকাই হোক কি 1 কোটি টাকাই হোক, খরচা করার অভ্যাস আর ক্যালকুলেশন যদি না হয়, তাহলে খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাবেন। আমাদের দেশে এমনও অনেক ব্যক্তি আছে যারা জেট প্লেন কেনার ক্ষমতা রাখে, কিন্তু তা সত্ত্বেও তারা ইকোনমিক ক্লাসে যাওয়া আসা করে। পয়সা সেভ করার 3 নাম্বার পয়েন্ট, ট্যাক্স সেভ করা। ট্যাক্স সেভ করা মানে ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, ট্যাক্স পে না করা নয়, লিগ্যাল ওয়েতে ট্যাক্স বাঁচানো। এক্ষেত্রে আপনার সিএ আপনাকে হেল্প করবে। ট্যাক্স তো আপনাকে দিতেই হবে, কিন্তু সিএর থেকে ট্যাক্স প্ল্যানিং করা, সিএর সাথে পরামর্শ করুন যে কিভাবে ট্যাক্সকে বাঁচানো সম্ভব। এটা ট্যাক্স চুরি করা নয়, ট্যাক্স প্ল্যানিং করা। কোন কোন ইনভেস্টমেন্ট করলে বা ইন্স্যুরেন্স করলে আপনার ট্যাক্স সেভ হবে, সেইগুলোকে জানুন। ইন্স্যুরেন্স সবসময় বাড়ির আর্নিং পার্সনেরই করা উচিত। বাড়ির ছেলের নামে কি মেয়ের নামে করে দিলাম, এটা কখনো করবেন না। কারণ বাড়ির আর্নিং পার্সনের কিছু যদি হয়ে যায়, তাহলে ফ্যামিলি আর্থিক দিক থেকে সেফ থাকবে। ইন্স্যুরেন্স সবসময় টার্ম ইন্স্যুরেন্সই করা উচিত।
মানি ব্যাক নেওয়া ইন্স্যুরেন্স কিন্তু কখনোই নয়। মানি ব্যাক ইন্স্যুরেন্স নেওয়া যেতে পারে, কিন্তু সেটা ইনভেস্টমেন্ট পারপাসে। পয়সা বানানোর 4 নাম্বার শিক্ষা। একটা খারাপ অভ্যাস ত্যাগ করেও আপনি কোটিপতি হতে পারেন, কেবলমাত্র একটু কু অভ্যাস ত্যাগ করা। আপনার যদি স্মোকিং এর অভ্যাস থাকে আর ডেলি 100 টাকার সিগারেটের জন্য খরচা করেন, তাহলে বলি এই অভ্যাস ছাড়লে আপনি 40 বছরে 2 কোটি টাকার ফান্ড ক্রিয়েট করতে পারবেন। শুনে আশ্চর্য লাগছে যে কিভাবে 2 কোটি টাকার ফান্ড জমবে মাত্র এই ডেলি 100 টাকার ধূমপান বন্ধ করে। বোঝাচ্ছি এখনই। তার আগে বলি, ভিডিওটি এখনো লাইক করেননি নিশ্চয়ই। লাইক না করলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, সবাইকে শেখান মানি ম্যানেজমেন্ট। আর ভিডিওটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ডেলি 100 টাকা মানে মাসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা, 40 বছরে 14,40,000 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 3,000 টাকার একটা এসআইপি করেন, তাহলে 40 বছর পরে আপনার সেই কম্পাউন্ড ফান্ডিং সিস্টেমে বেড়ে সেটা দাঁড়াবে 2 কোটি টাকারও বেশি। গুগল থেকে নেওয়া একটা স্ক্রিনশট শেয়ার করলাম। গুগলে গিয়ে এসআইপি ক্যালকুলেট সাইটে ঢুকে সার্চ করে দেখে নেবেন 3,000 টাকা পার মান্থ 40 বছরের জন্য কত টাকা রিটার্ন আসতে পারে। 10% রেট অফ ইন্টারেস্ট হিসাব করেই আপনি এটা ধরবেন। সিগারেট ছেড়েও আপনি কোটিপতি হতে পারেন, এর থেকে সহজ সরল তালিকা আর কি হতে পারে। আরো একটা ব্যাড হ্যাবিটের কথা বলবো, যা খরচা বন্ধ করলে ওই অ্যামাউন্ট ফান্ডই আপনি ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে লটারি টিকিট। একজন এক এক দিনে 300-400 টাকার লটারি টিকিট কাটে। একটা ঘটনা বলি, আমি একবার একটা গ্রসারি শপে গিয়ে দাঁড়িয়ে আছি কিছু জিনিস নেবার জন্য। তো সেই সব জিনিসপত্র ডেলিভারি দেওয়ার জন্য যে ভ্যান রিক্সা হয়, সেই ভ্যান রিক্সাওয়ালা শপ ওনারকে বলল যে প্রচন্ড গরম, আমাদের কষ্ট তো তোমরা বুঝবে না, বাড়িতে তো এসিতে থাকো। শপের মালিক বললেন যে তুমি কত টাকার লটারি টিকিট কাটো প্রতিদিন? লোকটি বলল, আগের মতো এখন আর কাটি না, কিন্তু তাও পার ডে 150-200 টাকা তো হয়েই যায়। সব মালিক বললেন যে পার ডে যদি 150 টাকাও ধরি, তার মানে কি মাসে 4,500 টাকা, বছরে 54,000 টাকা। মানে তুমিও একটা এসি কিনতে পারো। আমরা এই বাজে খরচা না করে এসি কিনেছি। তোমার ক্যাপাসিটি আছে, কিন্তু তুমি বাজে খরচা করো, যেটা আমি করি না। 5 নাম্বার নিয়ম, ধার নেবার নিয়ম। ভালো করে বুঝবেন এই পয়েন্টটা, যে লোন নেওয়াও ভালো আবার খারাপও। পুরো দুনিয়া কিন্তু চলছে লোনের ওপরে, কিন্তু ধনী আর গরিব লোকের মধ্যে লোন নেওয়ার কিছু পার্থক্য থাকে। ধনী ব্যক্তি লোন নিয়ে বিজনেসে ইনভেস্টমেন্ট করে, আর গরিব লোক লোন নিয়ে শখ পূরণ করে। ক্রেডিট কার্ড আপনার জীবনের বরবাদির অন্যতম কারণ। ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়া মানে আপনার লাইফ বরবাদ হওয়া। টাকা নেই কাছে, এখন ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে পরে শোধ করে দেওয়ার চক্করে বহু মানুষকে বরবাদ করেছে। বেশিরভাগ লোকই লোন নিয়ে ফাঁসে, কারণ সে আজকের দিনটাকে দেখে, ভবিষ্যৎটাকে সে দেখে না। আজকের জেনারেশনের কাছে এমন একটা হয়ে গেছে না, যে খাও পিও মজ করো মস্তি করো, আজকের দিন পার হয়ে কাল তো আসবেই। আর কালকের দিনটা যে ভয়ঙ্কর দিন হবে, এমন জিনিসের জন্য লোন কখনোই নেবেন না যে জিনিসের মূল্য ডে বাই ডে কমতে থাকে। যেমন ধরুন মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, জামা কাপড়, এইসব লোনে কখনোই নেবেন না। লোন করে বাড়ি বা প্রপার্টি কিনতে পারেন, কিন্তু কখনোই এইসব জিনিসের জন্য নয়। কোনো কোনো ক্ষেত্রে আবার লোন নেওয়া খুবই ভালো। যেমন ধরুন 15 লক্ষ টাকার লোন নিয়ে আপনি কোনো জায়গা কিনলেন, কনস্ট্রাকশন করে 2-3টে কামরার ঘর বানালেন, বা কোনো ফ্ল্যাট কিনলেন, সেটা রেন্টে দিয়ে দিলেন। দেখবেন যে অ্যামাউন্টটা আপনার ইএমআই দিতে হচ্ছে, সেই পুরো অ্যামাউন্টটাই আপনার আপনার রেন্ট থেকে উঠে আসবে। তাহলে ওই আপনার রেন্টের অ্যামাউন্ট দিয়েই যদি আপনার লোনের টাকা শোধ হয়ে যায়, তাহলে সেই প্রপার্টিও আপনি গেন করছেন, অথচ লোনের টাকাও শোধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই লোন নেবেন। আবার ট্রাভেলিং লোন খুবই খারাপ। আপনি লোন নিয়ে ব্যাংকক চলে যাচ্ছেন, প্যারিস চলে যাচ্ছেন, খুব খারাপ। পাশের বাড়ির লোক কোথায় ঘুরতে গেছে, কি সে গাড়ি কিনেছে, তার জন্য আমাকেও ঘুরতে যেতে হবে, আমাকেও দেখাতে হবে যে আমার গাড়ি লাগবে। খুবই খারাপ। এন্টারটেনমেন্টের জন্য কোনোদিন লোন নেবেন না, কোনো প্রয়োজনই নেই শো আপ করার।
এইভাবে নিজের আর্থিক কবর আপনি নিজেই খুঁড়ছেন। 6 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি গাড়ি কবে কিনবেন। অনেক লোকই বুঝতে পারে না যে গাড়ি কখন কেনা উচিত, গাড়ি কেনার সহজ নিয়ম কি। অনেক লোক আছে যে বা যারা গাড়ি কিনে গরিব হয়, লাস্টে গাড়িকে বিক্রি করতে হয় কম পয়সায়। আমার কলিগ গাড়ি কিনে নিল, কি আমার পাশের বাড়ির লোকটা গাড়ি কিনে নিল, আর আমার এখনো গাড়ি কিনতে পারলাম না, আমাকেও গাড়ি নিতে হবে। এসব কম্পিটিশন কোনোদিন করবেন না। গাড়ি কেনারও একটা নিয়ম আছে, কি রকম, একটা ফর্মুলা বলি, 20:4:10। বুঝতে পারলেন না তো? বলছি, 20 মানে গাড়ির দামের 20% অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করার মতো টাকা আপনার কাছে থাকা দরকার। এর থেকে বেশি থাকলে তো খুবই ভালো, কিন্তু এর থেকে কম যেন না থাকে। 4:2 মানে 4 বছরের বেশি কখনোই লোন করবেন না। 6-7 বছরের অফার তো কোম্পানি আপনাকে দেবেই, কিন্তু আপনি 4 বছরের থেকে বেশি যাবেনই না। আর 10 মানে আপনার ইনকামের 10% বেশি যেন ইএমআই না হয়। মানে আপনার ইনকাম যদি মাসে 1 লাখ টাকা হয়, তাহলে গাড়ির ইএমআই 10,000 টাকার বেশি যেন না হয়। আর দ্বিতীয় নিয়ম কি, যে আপনার গাড়ির যে দাম, সেটা আপনার বছরের ইনকামের 50%-এর বেশি যেন কখনোই না হয়। মানে আপনার যদি বছরে ইনকাম 20 লাখ টাকা হয়, আপনার গাড়ির দাম 10 লাখ টাকার বেশি যেন না হয়। 3টে জিনিসের উপর খরচা করতে কখনো কৃপণতা করবেন না, স্বাস্থ্য, শিক্ষা আর খাদ্য। এই 3টে জিনিসের উপর কখনোই কঞ্জুসি করবেন না। যে ব্যক্তি এই 3টে জিনিসের পয়সা বাঁচায়, তিনি ভবিষ্যতে বড় লোকসানের সম্মুখীন হয়। টাকা বাঁচানোর জন্য অল্প একটু খাবার খেয়ে থাকা বা না খেয়েই কাটিয়ে দেওয়া, এতে শরীরের রোগের বাসা বাঁধবে, আর হসপিটাল খরচায় সেই সব টাকা চলে যাবে আপনার জমানো টাকা থেকে। আর শিক্ষায় কঞ্জুসি তো কখনোই করবেন না। শিক্ষায় কঞ্জুসি করবেন তো সারাটা জীবন অজ্ঞতার অন্ধকারে থেকে যাবেন। এডুকেশন সব থেকে বড় ইনভেস্টমেন্ট, যা পরে আপনাকে বহু গুণ রিটার্ন দেবে। এই সস্তা আর সেলস, মেগা সেল, বিগ সেল, এই চক্করে পড়বেন না। এই চক্করে পড়ে প্রয়োজন ছাড়া অনাবশ্যক জিনিস কিনবেন না। এটা আপনার পয়সা সেভ নয়, এক্সট্রা খরচা। সবসময় মনে রাখবেন, অপ্রয়োজনীয় জিনিসে একটা টাকাও খরচা মানে ব্যয়বহুল। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। মানি ম্যানেজমেন্ট শেখান আপনাদের বন্ধুদের ফ্রিতে। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।